দেখুন, সোজা কথা, আমাদের অভিজ্ঞতা হলো ঘটনা ঘটলে হইচই হয়, দোষারোপ হয়, 4টে কমিটি হয়, 6টা তদন্ত রিপোর্ট হয়, 3টে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়া হয়, কিন্তু তারপর কিছুদিন পর আবার সব আগের মতো চলতে থাকে। পোস্তার উড়ালপুল ভেঙে পড়া, এই আগের প্রতিবেদনে যা দেখালাম, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া, এই প্রত্যেকটার ক্ষেত্রে কিচ্ছু পাল্টায়নি। তার কারণ, মানে আসল কারণ হচ্ছে দেয়া নেয়াটা পাল্টায় না। গার্ডেন রিচে 2024 সালের 17ই মার্চ 5তলা বাড়ি ভেঙে 13 জন মানুষ মারা গেলেন। দেখা গেল সম্পূর্ণ বেআইনিভাবে জলাভূমি বুঝিয়ে ওই বাড়িটা তৈরি হয়েছিল। শুধু ওই বাড়িটা না, আশেপাশে একাধিক বাড়ি। গার্ডেন রিচ কিন্তু খোদ মেয়র, মানে প্রাক্তন মেয়র ববি হাকিমের বিধানসভা এলাকায়। তারপর কি হয়েছে? আদৌ কোনো পরিবর্তন হয়েছে? এখন বিজেপি সদ্য ক্ষমতায় এসেছে, বিমলদা বলবেন যে সব করব, সব দেখব আমরা, কিন্তু লক্ষণ এখনও সুবিধের নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেই বেআইনি বাড়ির হিসেব দিতে গিয়ে প্রকাশ্যেই বলেছিলেন যে জাভেদ খান এবং তার ছেলের 90টারও বেশি অবৈধ নির্মাণ আছে। কিন্তু তারপর জাভেদ খান পৌঁছে গেলেন নবান্নে মুখ্যমন্ত্রী মিটিংয়ে, আর তারপরে শটান যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী ক্যাম্পে। ব্যাস, অনেকে বলছেন নয় 2 2 4 হয়ে গেল, আর কোনো উচ্চবাচ্চাই শোনা যায় না। বিমলদার কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে কয়েক সপ্তাহের মধ্যে আবার গোডাউন কাণ্ড, শ্রমিকের মৃত্যু, শেষ পর্যন্ত বিমলদা এটাও সব ধামাচাপা পড়ে যাবে না তো? না, পড়বে না। তার আগে একটা কথা বলি, আমি প্রদীপ্তকে মনে করি সৎ ছেলে, সৎভাবে থাকে। তা চোরের মায়ের বড় গলা হয়, চোরের ভাইদেরও যে বড় গলা হয় একে দেখে প্রথম বুঝলাম। কারণ দিদি ভাইপোর নেতৃত্বে যে চোরের সাম্রাজ্য তৈরি হয়েছিল, চোর এবং চুরির সাম্রাজ্য, তাকে এখনো গলা বাজিয়ে ডিফেন্ড করা যায়, প্রদীপ্ত সেটা করে দেখালো। তাই চোরে, আমি একে চোর বলবো না, কিন্তু চোরেদের ভাই তো বটেই। দিদির ভাইরা এখন চোরেদের সাপোর্ট করছে। আমি নিজে একটা মজার কথা বলি, 2021 সালে যখন আমার নাম দমদম বিধানসভায় এলো, আমি নমিনেশন পেলাম, আমার বহু পুরনো এক ছাত্র ফোন করে এমনি প্রথমে অভিনন্দন জানিয়ে বললো, স্যার একটু ঠাট্টা করবো, আপনি তো ক্লাসে খুব রেগে টেগে যেতেন, রাখবেন না তো? না, বলো। বলে, আপনি কেন বিধানসভায় দাঁড়াতে গেলেন? আপনি দক্ষিণ দমদমে আছেন, পুরসভার একটা টিকিট পেলেন না? কেন? না, টাকাগুলো হেঁটে হেঁটে বাড়ি আসতো। তারপরে বলে দিল কিভাবে টাকা হেঁটে হেঁটে বাড়ি আসে, একজন কাউন্সিলর হলে। তাই নাকি? বলে হ্যাঁ। তা মানে টাকা আপনাকে চাইতে যেতে হবে না, আপনার বাড়িতে প্যাকেট পৌঁছে যাবে। সে আমি যা দেখলাম, আমার তো মাথা খারাপ। পরে সত্যি আমি তখনও জানতাম না, আমি কাউন্সিলরদের বাড়িগুলো দেখলাম। কোন কাউন্সিলর 2 দিন আগে কোনো একটা জায়গায় ক্লাস 4 স্টাফ ছিল, চাকরি ছেড়ে কাউন্সিলর, তার বাড়ি। কোনো এক কাউন্সিলর জয়পুর থেকে মার্বেল আনিয়ে সব পরিবেশে বসিয়েছে, তার বাড়ি। এক কাউন্সিলর ভাঙা সাইকেল চড়তো, তার বাড়ি। গাড়ি ছেড়ে দিলাম, এই বাড়িগুলো আমি শুধু দক্ষিণ দমদম পুরসভাতে দেখেছি, কলকাতা পুরসভায় অত দেখিনি। কিন্তু শুনেছি একজন কাউন্সিলর ল্যাম্বরগিনি নিয়ে তিনি নাকি পুরসভায় এসেছিলেন 3 কোটি টাকা, এবং সেটা এবিপি আনন্দ সমেত বহু চ্যানেলে খবর হয়েছিল। তিনি পান 10,000 টাকা। তৃণমূলে তার সতীর্থরা সেটাকে সমর্থন করেছিল, ল্যাম্বরগিনি চাপেন। আসলে এটা হয়েছিল কেন? এই যে একটু আগে তুমি যখন কথা বললে, আমি লাইনটা নিয়ে রেখেছি, খুব হৃদয়স্পর্শী লাইন। গভীর দুর্নীতি আর প্রাণঘাতী গাফিলতি। গভীর দুর্নীতি, দুর্নীতিটা ওপর দুর্নীতি নয়, দুর্নীতিটা গভীর। হ্যাঁ, দুর্নীতিটা সূত্রপাত ঘটেছিল বাম আমলে। উত্তর কলকাতায় একজন সিপিএম এর নেতা, তাঁরই প্রত্যক্ষ মদতেই সিন্ডিকেট রাজ চালু হয়। তিনি বিভিন্ন জনসভায় লোক পাঠাতেন বলে পার্টি তাকে কিছু বলতো না, তার হাতে ধরে সিন্ডিকেট রাজ শুরু হয়েছিল, তারপর গোটা কলকাতা ছড়িয়ে পড়ে। বাম আমলেই কিন্তু এই ভবানীপুরে একটা বড় টাওয়ার ভেঙে পড়েছিল, প্রদীপ কুণ্ডালিয়ার টাওয়ার, যদি আমার স্মৃতি ঠিক কাজ করে থাকে। বাম আমলেই বালিগঞ্জের কাছে শিবালিক অ্যাপার্টমেন্ট বলে একটা অ্যাপার্টমেন্ট ভেঙেছিল। তাই অনেক কিছু বাম আমলে ঠিক হয়েছিল, মনে করার কোনো কারণ নেই। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে চুরির একেবারে একটা অদ্ভুত সাম্রাজ্য। সেখানে বিল্ডিং প্ল্যান দিতে গেলে চুরি, সেখানে কিছু টাকা লাগবে, তারপরে সেখানে অবৈধ নির্মাণ করতে গেলে আরো কিছু টাকা দেওয়া হবে। যে প্রমোটার, সে এই টাকা দিয়ে যখন কাজে নামে, সে রেকলেস হয়ে যায়, সেও যা খুশি তাই করবে। আবার তার উপর চাপে সিন্ডিকেট, তার কাছ থেকে জিনিসপত্র নিতে হবে। তারপরে ধরুন একটা বিচিত্র নিয়ম, রেগুলারাইজ করা। আমি শব্দটাই ফল্টি, মানে আমি বেআইনি করে তারপর পয়সা দিয়ে রেগুলারাইজ করতে পারি, রেগুলারাইজ করা হবে, তার জন্য কিছু টাকা নেওয়া হবে। আমি জাস্ট সুমন, আমি এবিপি আনন্দের একজন একে পাঠিয়ে দাও আগামীকাল, বেশি দূর যাবার দরকার নেই, দক্ষিণ দমদমে আমি যেখানে থাকি তার রাস্তাঘাটে ঘুরে ঘুরে বিল্ডিং গুলো দেখে আসুক। আমি বলছি, দক্ষিণ দমদমে কোনো ফ্ল্যাটে যদি আগুন লাগে, গোটা দক্ষিণ দমদম ছারখার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না।
ছোট্ট রাস্তা, হয়তো 10 ফুট 15 ফুটের রাস্তা, 8 তলা 9 তলা বাড়ি বানিয়েছে, একবার আগুন লাগলে কি হবে? জাস্ট টেল মি। আপনি ভাবুন না, জয়ন্ত সিং নিয়ে আমরা বোধহয় 7 দিন আলোচনা করেছি, এখনো সেই বাড়িটার মানে সুভাষ চক্রবর্তীর ভাষায় একটা ইষ্টকও কেউ ভাঙেনি। ভাবতে পারেন মানে একটা পুরসভা তাকে কার্যত গার্ড করেছে যাতে সেই বাড়ি ভাঙা না হয়। সিং এর বাড়ির কোনো প্ল্যানই পাওয়া যায়নি, প্ল্যান ছাড়াই বাড়ি করে দিয়েছে কিন্তু। এবং এটা যদি খোঁজা হয় কলকাতায় প্ল্যান ছাড়া কত বাড়ি আছে অথবা প্ল্যান ভেঙে কত বাড়ি হয়েছে, আমি জানি না সংখ্যাটা কোথায় দাঁড়াবে। অথচ দিল্লিতেও তো আমরা দেখেছি বিশাল বাড়ি ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল। কলকাতায় সেটা কেন করা হবে না? এটা গেল একটা। দুই হচ্ছে যে এবার পরের প্রশ্ন, এটা হবে তো? হ্যাঁ, নিশ্চয়ই হবে, আমি কথা দিয়ে যাচ্ছি হবে। কারণ কে ঋত কে মৃত আমাদের দেখার দরকার নেই। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই রাজ্যে যে দুর্নীতি চুরির চক্র মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নেতৃত্বে চালু হয়েছিল সেটাকে গোড়া থেকে ভাঙা। কিন্তু সেটা একদিনে ভাঙা সম্ভব নয়, সময় দিতে হবে। পুরসভার যে কর্মী এই অন্যায়টি করেছে, যে ইঞ্জিনিয়ার বিল্ডিং প্ল্যান স্যাংশন করেছে, সেই ইঞ্জিনিয়ারের চাকরি যাবে এটুকু বলে দিয়ে যেতে পারি। কিন্তু কারো মানুষকে তদন্ত না করে তো মেরে দেওয়া যায় না। তদন্ত করে নিশ্চয়ই সে সাসপেন্ড হবে, তার চাকরি যাবে। কিন্তু বিমলদা, আমি বলছি প্ল্যানের সঙ্গে অ্যাটাচ এতগুলো দফতরের ছাড়পত্র, এ তো একজন অফিসারের বিষয় নয়। এটা তদন্ত পুরো, আমি বলছি যে আমি ধরে নিলাম যে আপনি পলিটিক্যাল কল নিলেন, অনেস্ট কল নিলেন যে আমি কাউকে রেয়াত করব না, যারা রাজনীতির কারবারি আছে যে দলেরই হোক আমি রং দেখব না। আমি বলছি তা সত্ত্বেও একটা আমলাতান্ত্রিক সিস্টেম যদি করাপ্ট হয়ে যায়, সিস্টেমকে ঠিক করতে কতটা সময় লাগা উচিত, কিন্তু আমি মনে করি তার আগে হবে। আরেকটা কথা বলি, মধ্য কলকাতার একটি বিখ্যাত কলেজের একটি সল্টলেক ক্যাম্পাসের বাড়ি, সেদিন শুনছিলাম বাড়িটা বসে যাচ্ছে এবং সম্ভবত যাদবপুর বা কোনো জায়গা থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর কাউকে ডেকে, বা কোথায় বলতে পারবো না, তারা এসেছিলেন, বললেন এই বাড়িটা আলটিমেটলি আপনাকে ভেঙে ফেলতে হবে। সেই বাড়িটা মানে তৈরি করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অনেক কোটি টাকা খরচ করে একটা পিজি বিল্ডিং বানিয়েছিল, বিল্ডিংটা বসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে, অনেক জায়গায় ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ এই যে যদি বিল্ডিংটা ভাঙা হয় তাহলে সরকারের টাকাটা তো জলে চলে গেল। এইভাবে প্রচুর বিল্ডিং, সরকারি টাকায় তৈরি বিল্ডিং কিন্তু পরিষ্কার নষ্ট হয়ে গেছে, ভেঙে ফেলতে হবে। কিন্তু বিমলদা, আপনি লক্ষ্য করলেন প্রদীপ্ত আপনার পাশে বসে পরিষ্কার প্রশ্ন তুললেন যে 2 মাসের মধ্যেও কেন এই বিল্ডিংটা ভেঙে দিল না? এরপর একটার পর একটা সময় গড়াবে, একটার পর একটা বিল্ডিং ভাঙলে তখন আরো বেশি করে আপনাকে বলবে যে কেন ভেঙে দিলেন না। এখন আধা কলকাতা 2 মাসে সাফ করা যায় না, কোর্টে গিয়ে সবাই স্টে নিয়ে আসবে, সেটা আমি বুঝলাম, কিন্তু ও কিন্তু প্রশ্নটা তুলছে 6 মাস পরে, ওর এত নরম ভাবেও প্রশ্নটা তুলবে না। মানে ও হোক বা পার্থদা হোক, যেই হোক, ও মেনে নিয়েছে ওরা দুর্নীতি করেছে, যে আমরা তো দুর্নীতি করেছি, আপনি কেন তাড়াতাড়ি বাড়িগুলো ভেঙে দিচ্ছেন না? আমরা চুরি করেছি, ঠিক আছে, আপনারা কেন ভেঙে দিচ্ছেন না? আমার বক্তব্য, চুরির ভলিউম তো দেখতে হবে। একটা দুটো বিল্ডিং তো বানানো হয়নি, শয়ে শয়ে হাজারো হাজারো বিল্ডিং বানানো হয়েছে। গার্ডেন রিচের দিকে গেলে বা তিলজলার দিকে গেলে আদৌ কোনো বিল্ডিং ঠিকঠাক আইন মেনে তৈরি হয়েছে কিনা সে নিয়ে প্রশ্ন জাগবে। বড়বাজারের একটা অংশে, বড়বাজার তো বহু পুরনো রোগ, একাধিক তলা আছে বেআইনি, অনেক পুরনো রোগ ওগুলো। ফলে গোটা কলকাতা যদি এরকম খুঁজে বার করতে হয়, আমার ধারণা গোটা কলকাতা এটি মহা শ্মশানে পরিণত হবে। আমি জানি না সেই মহা শ্মশান কটা করা যাবে কিনা, কিন্তু এটা ঠিকই যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে কিন্তু দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতেই হবে। তার প্রথম হচ্ছে পুরসভাগুলোতে, ইনক্লুডিং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্যান্য কর্পোরেশনে, এই দুষ্ট চক্র, চুরির চক্রটাকে ভাঙা। দ্বিতীয় হচ্ছে বিল্ডিংগুলো খুঁজে খুঁজে বার করা, যে কোন কোন বিল্ডিং বেআইনিভাবে তৈরি হয়েছে, ইনক্লুডিং যেগুলো কমার্শিয়াল স্ট্রাকচার, এবং সবচেয়ে বড় কথা যেগুলো অতি বিপজ্জনক সেগুলো ভাঙার কাজ আগে শুরু করা। এবং সবচেয়ে বড় কথা, এই বিল্ডিং, বিপজ্জনক বিল্ডিং যারা বানিয়েছে সবকটাকে ডিমের দরকার নেই, কোমরের দড়ি দিয়ে টানতে শুরু করলে একবার সবকটা ঠিক হয়ে যাবে। এবং তাতে তৃণমূল যা ডিম খাচ্ছে, আমার মনে হচ্ছে তৃণমূলের একটা নেতার পশ্চিমবাংলাতেও থাকবে। যাক, শ্রমিক বাবু ঠিক উল্টোটা কথাই বলেন। আমার বক্তব্য, স্যার বললেন চোরের মায়ের বা চোরের ভাইয়ের বড় গলা, আবার পরে বললেন প্রদীপ্ত স্বীকার করলো দুর্নীতি করেছে ওরা বা কিছু। তাহলে কোনটা সত্যি? মানে আমি চোরের হয়ে গলা ফাটালাম না দুর্নীতির হয়ে স্বীকার করলাম? স্যার নিজের কথাতেই নিজে বলে দিয়েছেন, দান্দিক, মানে দান্দিকতা রয়েছে কথার মধ্যে। এক, 2 নম্বর কথা হচ্ছে এটাকে আমি সিলেক্টিভ চয়েস বলবো, সিলেক্টিভ চয়েস অফ ডিস্ট্রাকশন।
বিল্ডিং এর ক্ষেত্রে কিছুক্ষণ আগে তুমি দেখালে যে পোর্ট ট্রাস্টে লিখিত অভিযোগ করা হয়েছিল এই বেহেরা ব্রাদার্সের বিরুদ্ধে। বেহেরা ব্রাদার্সের বিরুদ্ধে যখন পোর্ট ট্রাস্টে লিখিত অভিযোগ করা হয়েছে, পোর্ট ট্রাস্ট কার অধীনে আছে? রাজ্য সরকার চালাতো, তৃণমূল কংগ্রেস চালাতো না? জানুয়ারি মাসে যদি স্যাংশন হয়েও থাকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, না না, এটা তো কেএমসি দেখার কথা, যে পোর্ট ট্রাস্টার যে দেখার কথা একমাত্র কেএমসি। পোর্ট ট্রাস্টেরও তো একটা ভূমিকা থাকবে নাকি থাকবে না? যে ভূমিকা তো লিজ দিয়েছে, আমি শেষ করি। কনস্ট্রাকশন দেখবে হচ্ছে এই সংস্থাটা। আমি একটা কথা বলি, এটা কোনো কেএমসি ছাড়া আর কেউ দেখবে না, পোর্ট ট্রাস্ট লিজ দিয়েছে। অভিযোগ দিয়েছিল, হ্যাঁ। পোর্ট ট্রাস্টকে যখন অভিযোগ দিয়েছিল, আমরা কি করি? যদি আমাদের অথরিটির কাছে কোনো অভিযোগ আছে, আমরা সেটাকে ফরওয়ার্ড করে দিই যে দেখো কেএমসি একটা অভিযোগ এসেছে। আমি বলছি, আমি ডিটেইলস জানি না, হতেই পারে করেছে। হ্যাঁ, মনে হচ্ছে চোরের অ্যাডভোকেট, চোরের বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.